সুরজিনাস ডায়েরি, ভালোবাসার ছোঁয়া, রংধনুর 7 রং খুঁজে নাও এখানে। উৎসার মাঝে কোনো হেলদোল নেই। মেহেরাব আবারও একই কথা বলল। উৎসা রিনির গা ঘেঁষে বসলো। মাহিন সোফায় বসে মুখ ভার করে মেহেরাবের দিকে তাকালো। উৎসা ওকে বলেছে মেহেরাবের সাথে ঘুমাতে। মাহিন যেতে নারাজ। উৎসার সাথে তাল মিলিয়ে রিনিও সেটাই বলছে। মাহিন না পারছে কিছু বলতে, না পারছে সইতে। ভাইকে চোখের ইশারায় বোঝালো। তুই তোর বউকে নিয়ে যা, আমাকে আমার বউ নিয়ে থাকতে দে। মেহেরাব আরো দুবার ডাকলো। উৎসার জবাব নেই। বেচারার আর ধৈর্যে কুলালো না। এগিয়ে গিয়ে উৎসাকে টেনে রিনি থেকে সরিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল। উৎসাহ নড়াচড়া করছে। ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? কি সমস্যা? আমায় ছাড়ুন, আমি আপনার সাথে যাব না। তুমি যাবে, তোমার ঘাড় সহ যাবে। আর একটু নড়াচড়া করলে ফেলে দিব বলে দিলাম। বলে হাত একটু আলগা করলো। উৎসাহ ভয়ে মেহরাবের গলা জড়িয়ে ধরলো। ভয়ে আর নড়লই না। উৎসাহকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা আটকে দিল। কাছে এসে একদম সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এতদিন দূরে থেকেও শান্তি হয়নি, এখনো দূরে থাকতে চাইছো? উৎসাহ মিহি কণ্ঠে বলল। আপনি একটা সাইকো, আপনার সাথে থাকা যায় না। মেহরাব এক ঝটকায় উৎসাহকে দাঁড় করিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। হ্যাঁ, আমি সাইকো। আমার ভালোবাসার মানুষদের আগলে রাখার জন্য যদি সাইকো হতে হয় আমি তাই হব। আমি সাইকো হই, গুন্ডা হই, লুচু হই, যাই হই না কেন, তোমায় সারা জীবন আমার সাথেই থাকতে হবে। আমার কাছ থেকে তোমার নিস্তার নেই মিসেস। আমি যেমনই হই তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে। বিশাল আকাশ জুড়ে মেঘেদের ভেলা। মেঘেদের আড়ালে লুকিয়ে আছে চন্দ্র। দেখে মনে হচ্ছে লুকোচুরি খেলছে বোধ হয়। তেমনি মেহরাবের বিশাল দেহের আড়ালে চুপটি করে ঘাপটি মেরে রয়েছে উৎসাহ। নিজ ইচ্ছায় না, মেহরাব আঁকড়ে ধরে রেখেছে ওকে নিজের সাথে। উপরোক্ত লাইনখানা বারংবার উৎসার কানে বেজে চলেছে। এর পৃষ্ঠে বলার মতো খুঁজে পায়নি। আদৌ কি এর বিপরীতে কিছু বলা সম্ভব? এতটা অধিকার বোধের পৃষ্ঠে উৎসাহ চুপ মেরে গেছে। মেহরাব শান্ত নদীর ন্যায় নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে প্রিয়সীকে, যেন এই তার রাগ কন্ট্রোল করার ওষুধ। নিজের সাইকোর সত্তাকে এই মেয়েটা সামনে আনতে চায়নি। এই জন্যই তো এত আয়োজন করে মুখোশ ধরা। মেহরাব ভালো করেই জানে উৎসার এগুলো পছন্দ না, তাই যথাসম্ভব নিজেকে সামলে রেখেছিল। কিন্তু শেষ রক্ষা হলো আর কই। এই যে উৎসাহ মেহরাবকে ভয় পাচ্ছে, দূরে সরে যেতে চাইছে, এখন মেহরাব কি করবে? কিভাবে আটকে রাখবে নিজের প্রিয়সীকে? মেহরাব উৎসাহকে আরো কিছুটা নিজের সাথে মিশিয়ে নিল। পারলে নিজের বুকের মাঝে লুকিয়ে ফেলে। কি করছেন কি? আমি চ্যাপ্টা বানানোর পায়তারা করছেন? মেহরাব নিশালো কণ্ঠে বলল। হুম, তোমায় নিজের সাথে মিশিয়ে নিতে চাইছি, যেন তুমি আমার থেকে এক বিন্দু দূরেও যেতে না পারো। উৎসাহ চেতে উঠে বলল। এভাবে আরো কিছুক্ষণ থাকলে আমার হাড় গোড় আর নিজেদের জায়গায় থাকবে না। ছাড়ুন তো। নিজেকে মেহরাবের বাহু থেকে ছাড়ানোর চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। মেহরাব উৎসার কাণ্ড দেখে হাসছে। হাসতে হাসতেই বলল। আমি নিজ ইচ্ছায় তোমায় বাঁধন থেকে মুক্ত না করলে তোমার এই বাঁধন ছিন্ন করে বের হওয়ার সাধ্যই নেই বউ, তাই ও চেষ্টা করেও লাভ নেই। উন্মুক্ত হলো মেহরাবের হাতের বাঁধন। উৎসার মনে হলো এতক্ষণে বেচারি শান্তিতে দম নিতে পেরেছে। বিড়বিড় করে বলল। এতদিন ইগনোর করে এখন ভালোবাসা দেখাতে এসেছে? ঢং দেখলে বাঁচি না। বলেই ভেঙচি কাটলো। মেহরাব উৎসার কাণ্ডে হেসে উঠল। মেয়েটার বাচ্চাপনা দেখতে ভালোই লাগে। হাতে টান ধরে বলল। তুই শোনোনি, দূরত্ব ভালোবাসা বাড়ায়। ভালোবাসা না ছাই। উৎসা মেজাজ দেখিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আর এদিকে মেহরাব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখছে। এই মেয়ে নাকি একটু আগে ওকে ভয় পাচ্ছিল। কে বলবে ওকে দেখে? তবুও ভালো, উৎসাহ যে স্বাভাবিক হয়েছে এই অনেক। মেহরাব লাইট নিভিয়ে যে নিজেও শুয়ে পড়ল। উৎসাহ কলেজে পা রাখতেই দৌড়ে এলো তানজিলা। দৌড়ে আসার ফলে বেচারি হাঁপিয়ে গেছে। উৎসাহ ব্যাগ থেকে পানি বের করে দিল। তানজিলা নিজেকে শান্ত করে বলল। কি রে, সব ঠিকঠাক আছে তো, নাকি এখনো রেগে আছিস ভাইয়ার উপর? উৎসাহ মুখ ভেঙচি কেটে বলল। তোকে বলতে যাবো কেন? কাল তো দিব্যি আমায় ফেলে ভাইয়ের সাথে ড্যাং ড্যাং করে চলে গিয়েছিলি। সরি আর, না যেই বা কি করবো বল। মেয়েরা ভাইয়া যেভাবে ছেলেটাকে মেরেছে, দেখা গেল আমি তোকে আমার সাথে নেব বললে আমাকেও কেরানি দিত। উৎসাহ ভাবুক কণ্ঠে বলল। তাও কথা,
সাইকো লোক একটা। তানজিলা উৎসুক কণ্ঠে শুধালো। কালো কি ঝগড়া করেছিস নাকি? লুচু বেটা, ঝগড়া করতে দিলে তো ঝগড়া শুরুর আগেই ফুল স্টপ বসে দেয়। গিয়েছিলাম ভাবির রুমে ঘুমাতে, তার হলো কই, রীতিমতো গুন্ডাদের মতো করে তুলে নিয়ে এসেছে। তানজিলা আফসোসের সুরে বলল, হাউ রোম্যান্টিক। আর আমার বেটা 1 নাম্বারের আনরোম্যান্টিক। শালার পোড়া কপাল আমার। উৎসাহ সায় জানাতে গিয়ে চমকে উঠল। কি বলল তানজিলা? ওর ব্যাটা মানে? ও প্রেম করছে আর উৎসাহ কিছুই জানে না? 1 মিনিট, তোর বেটা মানে তুই প্রেম করছিস? আমি বললি না তো? বাহ বান্ধবী বাহ। তানজিলা ঢোক গিল। কি বলতে মুখ ফসকে কি বলে ফেলেছে নিজেও জানে না। এখন কিছু একটা করে উৎসাহকে ভুজুং ভাজুং বোঝাতে হবে। তানজিলা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ক্লাসের ঘন্টা পড়ল। তানজিলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, আমার কেউ নেই, আমি পিওর সিঙ্গেল। কথায় কথায় মুখ থেকে বেরিয়ে গেছে। বাদ দে, ক্লাসে যাই চল। দুজন ক্লাসের দিকে চলে গেল। তবে উৎসার মনের কোণে কোথাও না কোথাও সন্দেহ রয়েই গেল। কলেজ শেষে বেরিয়ে উৎসার নজর পড়ল কালো প্যান্ট, সফেদ সাদা শার্ট পরিহিত মেহরাবের উপর। প্রতিদিনের ন্যায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাতে ফোন, খুব মনোযোগ দিয়ে কি যেন করছে। দেখে মনে হচ্ছে আশেপাশের খেয়ালও নেই, পুরোপুরি ফোনে মজেছে। হুট করে একটা মেয়ে মেহরাবের কাছে এলো। মেহরাব সেদিকে তাকায়নি, ও ফোনেই মত্ত। মেয়েটা মিষ্টি কণ্ঠে বলল, এক্সকিউজ মি। মেহরাব চোখ তুলে তাকালো। সামনে অপরিচিত মেয়ে দেখে পুনরায় ফোনে মনোনিবেশ করলো। জি বলুন, আমি কি আপনাকে চিনি? জি না, তবে আমি আপনাকে চিনি। সেদিন আপনি যখন মারামারি করছিলেন আমি তখন আপনাকে দেখেছিলাম। কি সুন্দর ফাইটিং করেন আপনি, আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। মেহরাব বিড়বিড় করে বলল, যার জন্য মারামারি করলাম সেই সাইকোপাথি দিল, আর এই মেয়ে ফিদা হয়ে গেছে। যার কাছে পাত্তা চাই সে দেয় না, আর বাকি সব আলু পটল এসে গড়াগড়ি খায়। কি কপাল আমার। মুখে বলল। ও আচ্ছা। মেয়েটা পুনরায় উৎসাহিত হয়ে বলল, কেউ নিজের বোনের জন্য এইভাবে একটা ছেলেকে মারতে পারে, আপনাকে না দেখলে জানতামই না। যে নিজের বোনের জন্য এতটা ডিসপারেট, সে নিজের বইয়ের জন্য কতটা ডিসপারেট হবে সেটা ভেবেই আমি শিহরিত হচ্ছি। 1 সেকেন্ড। মেয়েটা কি বলল? বোন? ওর বোন কোত্থেকে এলো? বাই এনি চান্স মেয়েটা উৎসাহকে ওর বোন ভাবছে নাকি? বোন? বোন কোথা থেকে এলো? যেই মেয়েটার জন্য আপনি মারামারি করলেন সে মেয়েটা আপনার বোন হয় না? ঠিক ওই সময়টাতে আগমন ঘটলো উৎসার। মেহরাব উৎসাকে দেখে ফোন দিয়ে আটলো। কেননা উৎসাকে একটু জেলাস ফিল করানো যাক। ওর এক্সপ্রেশন কি হয় সেটা দেখতে চাচ্ছে মেহরাব। ইচ্ছে করে বলল, কি বললেন আরেকবার বলুন, আমি খেয়াল করিনি। মেয়েটা পুনরায় বলল, আপনি যার জন্য মারামারি করলেন সে আপনার বোন হয় না? আপনি আপনার বোনকে অনেক ভালোবাসেন তাই না? মেহরাব দাঁত কেলিয়ে বলল। হ্যাঁ, অনেক ভালোবাসি। মেয়েটা ন্যাকাসুরে বলল। ও সো সুইট। উৎসাহ জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। দতে দত চেপে ধরলো। ও বোন হয় তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। মেহরাবের কাছে গিয়ে চুল টেনে দিয়ে দুম করে কিল বসিয়ে দিল ওর পিঠে। দাঁত কেলিয়ে বলল, ভাইয়া বাসায় যাবি না? আম্মু ওয়েট করছে তো। মেহরাব বেক্কেল হয়ে গেল মনে হয়। নিজের বিয়ে করা বউয়ের মুখ থেকে ভাইয়া ডাক শোনার চেয়ে জঘন্য অনুভূতি মনে হয় এই পৃথিবীতে আর নেই। মেহরাবের ইচ্ছে করলো নিজের গলে নিজেই থাপ্পড় দিতে। উৎসাহ এভাবে রিয়াক্ট করবে ভাবেনি। ও তো ভেবেছে উৎসাহ রাগ করবে, রাগ করে গাল ফোলাবে, অভিমান করবে। মেহরাব আদরে কণ্ঠে মান ভাঙাবে। কিন্তু এটা কি হলো? নিজে জালে নিজেই ফেসে গেছে বেচারা। উৎসাহ এবার মেহরাবের হাতে চিমটি দিয়ে বলল, কি হলো ভাইয়া, চল। হ্যাঁ। ভাইয়া বাসায় যাবে না? ইস কি কিউট মেয়ে তুমি, তোমার মতো একটা ননদ পেতে কে না চাই। উৎসার ইচ্ছে করলো মেয়েটার মাথা ইট মেরে ফাটিয়ে ফেলতে। কত বড় সাহস মেয়েটার! ওকে ও ননদ বানিয়ে দিয়েছে। আর মেহরাব? তার খবর তো পরে নিবে, আগে এটাকে সাইজ করে নিক। উৎসাহ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মেহরাবের পানে। মেহরাব বেচারা শুকনো ঢোক গিল। এরপর উল্টাপাল্টা কিছু বললে নির্ঘাত ওর কপালে শনি আছে, তাই কথা আর বাড়ালো না। হুট করে উৎসাহকে নিজের কাছে টেনে কোমর আঁকড়ে ধরে বলল, এটা আমার বউ আপা, কোনো বোনটোন না, আপনি আসতে পারেন। উৎসাহ দিকে তাকিয়ে কান ধরে বলল, সরি বউ, এই আপাই আমায় উল্টাপাল্টা বলছিল। তুমি নাকি আমার বোন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি আমার বোন হতে যাবে কেন? তুমি আমার কত ভালোবাসার একটা মাত্র বউ।
মেয়েটা তাজ্জব বনে গেল। ওকে সোজা আপা বানিয়ে দিল। কিছুটা লজ্জাও পেল, সরি বলে কোনো রকমে কেটে পড়ল। উৎসাহ নিজেকে মেহরাবের বাঁধন থেকে ছুটিয়ে নিল, এক প্রকার ঝাড়ি দিয়ে ওর হাত সরিয়ে দিল। কোনো কথা না বলে গাড়িতে যেয়ে বসলো। মেহরাব পড়েছে ফ্যাসাদে। বউকে জেলাস ফিল করাতে গিয়ে যে নিজেই ফেসে যাবে ভাবেনি। নিজেও গাড়িতে যেয়ে বসলো। গাড়ি স্টার্ট দিতে উৎসাহ মুখ খুলল। আমি আমাদের বাড়ি যাব, আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন? মেহরাব বলল, এখন না, যে সন্ধ্যায় যেও, আমি দিয়ে আসবো। আপনি দিয়ে আসবেন নাকি আমি ভাইয়াকে বলবো? মেহরাব কপাল চাপড়ালো। কোন দুঃখে যে বউকে খেপাতে গেল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমি নিয়ে যাচ্ছি, তবে শর্ত আছে। উৎসাহ ভ্রু কুচকে তাকালো। মেহরাব ওই তাকানোতেই চুপ মেরে গেল। মিনমিনে স্বরে বলল, আমি এখন দিয়ে আসবো, রাতে আসার সময় নিয়ে আসবো। রাজি? আপনার রাজি নিকুচে করেছে, আমি তো আজকে থাকবো। এমন করে না বউ, একটু তো রহম করো এই অধমের ওপর। উৎসাহ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কে আপনার বউ? আমি তো আপনার বোন, আর আপনি আমার সুইট ভাইয়া। মেহরাব গাড়ি থামালো। উৎসার দিকে ফিরে বলল, কি সমস্যা? তখন থেকে ভাইয়া ভাইয়া শুরু করেছো কেন? উৎসাহ কোমরে হাত রেখে জিজ্ঞেস করলো। আমি তো শুরু করেছি, নাকি আপনি শুরু করেছেন? মেহরাব এমন ভান ধরলো যেন ও কিছুই জানে না। আমি কখন শুরু করলাম? ওই যে মেয়েটার সামনে বলছিলেন। মেয়েটা বলেছে তুমি আমার বোন, আমি একবারও বলিনি। বলেছি কি? সাই জানিয়েছেন তো? আমি মেয়েটার কথায় সাইও জানাইনি, দ্বিমত করিনি। আমি শুধু বলেছি হ্যাঁ ভালোবাসি। উৎসাহ বিড়বিড় করে বলল, ভালোবাসে না ছাই, সব আমার জানা আছে। সব লুচুগিরি করার ধান্দাবাজ একটা। মুখে বলল। আমি অত কিছু জানি না, আপনি আমার ভাইয়া মানে ভাইয়া। মেহরাব ঝুঁকে এলো আচমকা। উৎসাহ কিছু বুঝে ওঠার আগেই অধরে অধর মিলিয়ে দিল। মিনিট বাদে ছেড়ে দিল। আর বলবে? উৎসাহ মুখ খুলল। ভাই। মেহরাব পুনরায় একই কাণ্ড ঘটালো। এবার ছাড়লো দেরি করে। উৎসাহ মেহরাবের বুকে কিল ঘুষি দিয়ে চলেছে। মেহরাব ছাড়তেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। বেচারি হাঁপিয়ে উঠেছে। মেহরাব উৎসার কপালের সাথে কপাল ঠেকিয়ে শুধালো, আমি তোমার কি হই? উৎসাহ এবার আর রিস্ক নিল না, কোনো ভনিতা ছাড়াই বলল, বর নামক বর্বর। মেহরাব হাসলো। মেয়েটা একদম তার মতোই ঘাট তেরা। এত কিছুর পরও সোজা কথা বলবে না। মেহরাব সরে এলো, গাড়ি স্টার্ট দিল। ও ঠোঁটের কোণে মুচকি হাসি। উৎসাহ রগে ফোঁস করছে, মনে মনে মেহরাবের গুষ্টি উদ্ধার করছে। মেহরাব সেসবে পাত্তাই দিল না। গাড়ি এসে থামলো উৎসাদের বাড়ির সামনে। উৎসাহ খুশি মনে নেমে পড়ল। কতগুলো দিন বাদে নিজের বাড়িতে এসছে। যেই মেয়ে বাবা মাকে রেখে একদিনের জন্য কোথায় থাকেনি, সেখানে কতগুলো দিন কাটিয়ে এলো। ভেবেই উৎসার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেহরাবও গাড়ি থেকে নামলো। উৎসাহ ভেতরে যেতে যেতে বলল, কি হলো, আসছেন না কেন? মেহরাব গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। বুকে হাত গুজে বলল, তুই যাও, আমি যাব না, আমার কাজ আছে। উৎসাহ পাত্তাই দিল না ওকে, উল্টা ভেঙচি কেটে চলে গেল। মেহরাবও যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে এসে বসলো। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে প্রস্থান করলো। গোধূলি বিকেলে উৎসাহ দাঁড়িয়ে আছে মেহরাবদের ছাদে। মৃদুমন্দ বাতাস বইছে, হাওয়া তালে তালে উঠছে উৎসার উন্মুক্ত করে রাখা কেশগুচ্ছ। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। আকাশ লাল আভায় সেজে উঠেছে ভিন্ন রূপে। উৎসাহ এক মনে আকাশ দেখছে। মেহরাব সেদিন রাতে উৎসাহকে নিয়ে এসেছিল। উৎসাহ সে কি রাগ! গোটা একটা দিন মেহরাবের সাথে কথাই বলেনি। কেন বলবে কথা? লোকটা একটা দিন ওকে বাবার বাড়ি থাকতে দিল না, তাই তার সাথে আড়ি। ওর উচিত ছিল আরো কয়েকদিন কথা না বলা, কিন্তু ওই যে ওর দয়ার শরীর, তাই অপ্রিয় মানুষটাকে ক্ষমা করে দিয়েছে। উৎসার ভাবনার মাঝেই ছাদে এলো রিনি। ছাদের শুকাতে দেওয়া কাপড়গুলো তুলতে তুলতে বলল, কি রে, ঝগড়া করছিস দুজন? উৎসাহ নিজেকে স্বাভাবিক রেখেই বলল, না তো, তোমার হঠাৎ এমন মনে হলো কেন? নিচে যে দেখ, তোর বর তোকে খুঁজে পুরো বাড়ি তন্ন তন্ন করেছে। তাড়াতাড়ি নিচে যা। উৎসাহ অবাক হলো। মেহরাব তো কখনো এই সময় আসে না, তাহলে আজ এই সময়? উনি কখন এলেন? এই তো 2 মিনিট আগে এসেছে। তাড়াতাড়ি যা, না হয় একটু পর তোকে না পেয়ে বেচারা মিসিং ডায়েরি করতে ছুটবে। উৎসাহ সেদিকে বিন্দু মাত্র পাত্তা দিল না। হাতে আছে আচারের বয়াম। মেহরাবের আম্মু প্রায় আচার বানান। যখন যেই মৌসুম সেই মৌসুমে সেই আচার বানান। বাড়িতে আচার খাওয়ার তেমন কেউ নেই, রিনি ধরে না বলতে গেলে। মেহরাব মাহিন ছেলে মানুষ, ওরা তো ফিরিয়েও তাকায় না। উৎসাহ সেদিন ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ খুলতেই
চোখে পড়ে আচারের বয়াম। উৎসাহ আচার পেয়ে বয়াম নিয়ে টেবিলে বসে। সালেহা বেগম রান্না করছিলেন। টেবিলের কাছে আসতেই চোখে পড়ল তৃপ্তি করে আচার খাওয়া উৎসার পানি। এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আচার খাচ্ছ? উৎসাহ প্রথমে থতমত খেয়ে গেছে, অতঃপর মুখের আচারটুকু গিলে বলল, হ্যাঁ। সালেহা বেগম উৎসাহের সহিত শোধালো। কেমন হয়েছে? উৎসাহ জিভ দিয়ে অদ্ভুত শব্দ করলো। চোখ মুখ কুচকে আচারের স্বাদ নিতে ব্যস্ত ও। অনেক মজা আম্মু, কোথা থেকে এনেছেন? সালেহা বেগম উৎসার কথা শুনে খুশি হলো। পাশে চেয়ার টেনে বসলো। উৎসাহের সহিত বলল, কিনে আনিনি, আমি বানিয়েছি। উৎসাহ চমৎকার হেসে বলল, তাই? আচারগুলো বেশ মজা হয়েছে আম্মু, এইটুকু ছাড়া আর নেই? সালেহা বেগম মুখ ভার করে বলল, না, বাড়িতে কেউ তেমন খায় না। আগে স্মৃতি পছন্দ করতো, ওর জন্য বানাতাম। এরপর মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেল। তারপর আর কেউ খেত না, পড়ে থাকতো ফ্রিজে। মাঝে মাঝে এলে ও নিয়ে যেত। রিনিও আচার তেমন একটা পছন্দ করে না, তাই আর বানানো হয় না। গতবার স্মৃতি নিয়ে যাওয়ার সময় এটুকু রেখে গেছে। উৎসার মন খারাপ হলো। এত টেস্টি আচার এটুকু খেলে কি মন ভরে? বাড়িতে ওর আম্মু ওর জন্য আচার বানাতো। 1 নম্বরের আচার পাগলি মেয়ে কিনা। উৎসাহ সেগুলো কয়েকদিনের মাঝে শেষ করে ফেলতো। এই নিয়ে তনয়া বেগমের বকাও কম খেতে হয়নি। মাঝে মাঝে এক বসায় 1 বয়াম শেষ করে ফেলতো অনায়াসেই। তনয়া বেগম তখন বলতেন, তোকে আর আচারই বানিয়ে দিব না। আচার বানাতে খাটুনি হয় না বুঝি? একদিনেই শেষ করে বসে থাকিস, পরে শুধু বলিস আম্মু পেট ব্যথা করছে, তখন দেখিস কি করি। উৎসাহ তখন খিলখিল করে হাসতো। তনয়া বেগমের কথা মতো পরের দিন পেট ব্যথায় নাজেহাল অবস্থা। তবুও শুধরানোর মতো মেয়ে নয় ও। তনয়া বেগম বকতে বকতে ফের আবার আচার বানিয়ে দিতেন। উৎসাহের মন খারাপ দেখে সালেহা বেগম সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করিস না, আমি কাল তোর জন্য আচার বানিয়ে দেব। উৎসাহ ঝটপট সালেহা বেগমকে জড়িয়ে ধরে বলল, তুমি বেস্ট শাশুড়ি আম্মু। কি বলেছে খেয়াল হতেই জিভে কামড় দিল। মিনমিন করে বলল, সরি আপনি, আম্মুকে সবসময় তুমি বলে হয়তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। সালেহা বেগম উৎসার আচরণে হাসলো। হেসে বলল, আমিও তো তোর মাই, নাকি আমায় মা ভাবিস না? উৎসাহ ঝটপট জবাব, না না, তা হতে যাবে কেন? তাহলে আজ থেকে আমায় তুমি করে বলবি। উৎসাহ মাথা নেড়ে সায় জানালো। সালেহা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। পরের দিন দারোয়ানকে দিয়ে আচারের সমস্ত জিনিস আনিয়ে আচার বানিয়ে দিয়েছেন। উৎসার তখন সে কি খুশি! ওর মনে হলো ও এক মায়ের কাছ থেকে আরেক মায়ের কাছে এসেছে। মেহরাবের প্রতি ভালো লাগা কাজ করলো। ওই গুন্ডা লোকটার জন্যই তো ও এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে। মায়ের মতো শাশুড়ি, বাবার মতো শ্বশুর, বোনের মতো যা, ভাইয়ের মতো ভাসুর। খালি জামাইটা একটু এদিক সেদিক, সমস্যা নেই। এত ভালোর মাঝে একটা বাজে লোক থাকলে কিচ্ছু হয় না। এই বাজে লোকটার জন্যই তো এদের পেয়েছে। সেই সুবাদে মেহরাবের 7 খুন মাপ। এই গোধূলি বিকেলে আচার খেতে বসেছে উৎসাহ। আচারের সাথে সূর্য ডোবা দেখতে ভালোই লাগছে। সাথে রিনির সাথে টুকটাক কথা বলছে। হঠাৎ রিনি খেয়াল করলো উৎসাহ অর্ধেক বয়াম শেষ করে ফেলেছে। কাছে এসে বলল, কিরে, কি করছিস? উৎসাহ হঠাৎ রিনির এমন আচরণে অবাক হয়ে বলল, কি করেছে? রিনি রসিকতা করেই বলল, কাহিনী কি বনু? এত আচার খাচ্ছিস যে, সুখবর টুখবর আছে নাকি? এই মুহূর্তে ছাদে পা রাখলো মেহরাব। রিনির কথা শুনে উৎসার হেঁচকি উঠে গেছে। চোখ বেরিয়ে আসার উপক্রম। মেহরাবেরও সেম অবস্থা। বেচারা এসেই যেন শক পেল। রিনি উৎসার অবস্থা দেখে ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মেহরাব বিড়বিড় করে বলল, কাছে গেলেই 2 লাফ দেয়, সেখানে নাকি আবার সুখবর। সারা জীবন আমায় বাবার ডাক থেকে বঞ্চিত থাকতে হবে মনে হচ্ছে। রিনির নজর পড়ল মেহরাবের ওপর। ওকে দেখে জোরপূর্বক হেসে বলল, দেবরজি, এই যে তোমার বউ। তুমি খুঁজছিলে না? আমার একটু কাজ আছে, আমি নিচে যাচ্ছি। তুমি তোমার বউকে সামলাও। রিনি কোনো মতে কেটে বলল। উৎসাহ এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। মেহরাব কাছে এসে বলল, তুমি এখানে, আর আমি তোমাকে পুরো বাড়ির তন্ন করে খুঁজে ফেলেছি। এই সন্ধ্যাবেলা ছাদে কি করছো? উৎসার মেজাজ খারাপ হলো। দেখছে না আচার খাচ্ছে, তা আবার প্রশ্ন করছে। তারা জবাব দিল, তারা গুনছি, গুনবেন? মেহরাব অবাক হয়ে শুধালো, এই ভোর সন্ধ্যায় তুমি তারা কোথায় পেলে?
তোমার হাতে তো আচারের বয়াম। দেখেছেন যেহেতু তাহলে আবার প্রশ্ন করছেন কেন? মেহরাব পকেটে হাত গুজে বলল, আমি রুমে যাচ্ছি, তাড়াতাড়ি এসো। বলেই চলে গেল। উৎসাহ উঠল, নিচে নেমে আচারের বয়াম ফ্রিজে রেখে রুমে ঢুকলো। মেহরাব আগে থেকে সেখানে আছে, কি যেন খুঁজে চলেছে। উৎসাহ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি খুঁজছেন? সেদিন যে ফাইলটা রাখতে দিয়েছিলাম সেটা কোথায় রেখেছো? সরুন, আমি খুঁজে দিচ্ছি। উৎসাহ খুঁজতে মিনিটের মাঝে পেয়ে গেল। মেহরাবের হাতে ফাইলটা ধরিয়ে দিয়ে বলল, এই নিন আপনার ফাইল। উৎসাহ চলে আসতে নিবে এমন সময় মেহরাব ওর হাত টেনে কাছে নিয়ে গেল। মেহরাবের প্রশস্ত বুকের সাথে উৎসার পিঠ ঠেকলো। মেহরাব পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। উৎসাহ চমকে উঠে বলল, এটা কি হলো? মেহরাবের সহজ সরল জবাব। আমি আমার বউকে জড়িয়ে ধরলাম। উৎসাহ তেতে উঠে বলল, সারাদিন শুধু জড়াজড়ি করার ধান্দাবাজ লোক একটা। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। মেহরাব ছাড়লো তো নাই, উল্টো আরো শক্ত আলিঙ্গনে জড়িয়ে নিল। ভাবুক কণ্ঠে বলল, একটা কথা ভাবছি। উৎসাহ আগ্রহের সহিত জিজ্ঞেস করলো, কি? মেহরাব উৎসার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভাবির কথাটা সত্যি প্রমাণ করলে কেমন হয় বলো তো? উৎসাহ শীত দ্বারা বেয়ে শিহরণ বয়ে গেল। অদ্ভুত অনুভূতি হলো। উৎসাহ আর বেশি কিছু ভাবতে পারল না। মেহরাবের বন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। ছাড়া পাওয়া তো দূর, উল্টো আরো গভীর বন্ধনে আটকে যাচ্ছে। উৎসাহ ফন্দি করে মেহরাবের পায়ে পাড়া দিল। হঠাৎ আক্রমণে হাতের বাঁধন শিথিল হলো। উৎসাহ ছুটতে পালালো। দরজার কাছে যেয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, সেগুড়ে বালি, আপনি বসে বসে স্বপ্ন দেখতে থাকুন মিস্টার। বলেই ছুটল। পেছন থেকে মেহরাব চেঁচিয়ে বলল, তোমায় একবার বাগে পাই, তারপর মজা দেখাবো বিচ্ছু মেয়ে। উৎসাহ কথাগুলো শোনার আগেই কেটে পড়েছে। রোদের তীব্রতায় নাস্তানাবুদ অবস্থা এক একজনের। আজ যেন গরম একটু বেশিই পড়ছে। এত বেশি রোদের তীব্রতা যে ওপর দিকে চোখ তুলে তাকানোর জো নেই। গরমে ঘেমে গেছে উৎসাহ তানজিলা। দুজনের কপালেই বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেই সাথে পেয়েছে পানির তেষ্টা। গলা শুকিয়ে গেছে। কারো কাছেই পানি নেই। যেটুকু এনেছিল খাওয়া শেষ। মাত্রই ছুটি হলো। বেরিয়ে আশেপাশে মেহরাবকে খুঁজলো, তবে তার দেখা নেই। রাস্তার ওপারে কিছু মুদি দোকান দেখা যাচ্ছে। তানজিলা বলল, দোস্ত চল ওপার থেকে ঠান্ডা জাতীয় কিছু কিনে আনি। এই সময় যদি উনি চলে আসে? আরে আসলে আসুক, 2 মিনিটই তো লাগবে। চল না, গলা শুকিয়ে আসছে। উৎসাহ রাজি হয়ে গেল। দুজন রাস্তা পার হয়ে দুটো ক্যান কিনলো। সাথে সাথে খুলে খাওয়া শুরু করলো। এতক্ষণে মনে হয় জীবন ফিরে পেল। দুজনে কথা বলছে আর হাঁটছে। এমন সময় উৎসাহ ধাক্কা লাগলো কারো সাথে। মেজাজ খারাপ হলো। দেখে চলতে পারে না নাকি? ঝাঁঝালো সুরে বলে উঠল, কি সমস্যা? চোখে দেখেন না নাকি চোখ আকাশে তুলে হাঁটেন? কোনটা? কথাগুলো বলে সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকালো। ছেলেটা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। উৎসার মেজাজ আরও চটে গেল। একে তো ধাক্কা দিয়েছে, তার ওপর এভাবে তাকিয়ে আছে। এই যে, হ্যালো, ঘুমিয়ে গেলেন নাকি? সামনে দাঁড়ানো ছেলেটা এতক্ষণে হুঁশ ফিরল। নিজেকে স্বাভাবিক করে বলল, যে কিছু বললেন? হ্যাঁ, চোখ কোথায় রেখে হাঁটেন? আসমানে দেখে চলতে পারেন না? ছেলেটা হেসে বলল, সরি, একটু তাড়ায় ছিলাম তো, তাই আর কি খেয়াল করিনি। এরপর থেকে খেয়াল রেখে হাঁটবেন। জি অবশ্যই, তবে আপনি মনে হয় আমায় চিনতে পারেননি। উৎসার ভ্রু কুঁচকে এলো। এই লোককে কি ওর চেনার কথা? আগে কোথাও দেখেছে বলে মনে হচ্ছে না। তানজিলার দিকে তাকালো। ওর অবস্থাও সেম। উৎসাহ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি কি বাংলাদেশের প্রেসিডেন্ট? ছেলেটা উত্তর করলো, না। তাহলে ফেমাস সিঙ্গার? না। তাহলে আপনাকে চেনার কথা আসছে কোথা থেকে ভাই? ছেলেটা উৎসার কথা বলার ধরনে হেসে দিল। হেসে বলল, সেদিন রনির হাত থেকে আমি আপনাকে ছুটিয়েছিলাম, আপনি তখন কান্না করছিলেন। উৎসার খেয়াল হলো, জিভে কামড় দিল। ছেলেটা ওদিন ওদের বাঁচালো আর ও কিনা তাকে চিনতেই পারেনি, উল্টো কথা শুনিয়েছে। সরি, আসলে আমি সেদিন খেয়াল করিনি। ধন্যবাদ আপনাকে সেদিন গুন্ডাদের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য। ধন্যবাদের দরকার নেই, এটা আমার দায়িত্ব। ছেলেটা আরো কথা বাড়াতে চাইলে তানজিলা ইশারা করলো উৎসাকে। মেহরাবের গাড়ি চলে এসছে। দুজনে বিদায় নিয়ে চলে এলো। গাড়ির কাছে আসতে নজরে এলো গম্ভীর মুখে থাকা মেহরাবকে। উৎসাকে দেখে মেহরাব গাড়ির দরজা খুলে দিল। উৎসাহ অবাক হলো। এমনি দিন তো কি সুন্দর করে হাসি মুখে কথা বলে, আজ কি হলো?
মুখটা অমন করে রেখেছে কেন? উৎসাহ উঠে বসতেই ধড়াম করে দরজা লাগালো মেহেরাব। উৎসাহ ভয় কেঁপে উঠল। কি এমন হলো যে মেহেরাব এমন ক্ষেপে আছে? ও তো কিছুই করেনি। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে, কেমন যেন গুরু গম্ভীর ভাব। একটু পরপর গর্জন হচ্ছে, বৃষ্টি এলো বলে। এই মুহূর্তে উৎসাহ ঠায় ছাদে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করে রুমে যাবে না সে। বৃষ্টি আসলে ভিজবে, প্রচুর ভিজবে, একদম জ্বর বাঁধিয়ে ফেলার মতো করে ভিজবে। মেহেরাব এখন রুমেই আছে। উৎসাহ রাগ করেছে মেহেরাব নামক রাগী বজ্জাত লোকটার ওপর। রেগে এখনো ফোঁস করছে, নাকের পাটা ফুলছে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। উৎসাহ গাড়িতে বসতেই মেহেরাব এত জোরে গাড়ির দরজা লাগিয়েছে, সেই শব্দে বেচারি কেঁপে উঠেছে। ওর একটুখানি অন্তরাত্মা কেঁপে উঠেছে। বুকে ফু দিয়ে নিজেকে সামলালো। হুট করে মেহেরাবের অযাচিত রাগের কারণ বুঝতে অক্ষম সে। বাড়ির সামনে গাড়ি থামতেই হিড়হিড় করে ওকে টেনে নিয়ে এসেছে রুমে। মেহেরাব যত চাইছে নিজেকে শান্ত রাখতে, পরিস্থিতি যেন ততই বিগড়ে যাচ্ছে। অশান্ত হৃদয় শান্ত থাকতে দিচ্ছে না ওকে। চোখের সামনে বারবার উৎসাহ ছেলেটার হেসে হেসে কথা বলার দৃশ্য ভেসে উঠছে। নিজের বহুরূপী প্রেয়সীকে অন্য পুরুষের সাথে হেসে খেলে কথা বলতে দেখলে কোন পুরুষেরই বা মাথা ঠিক থাকবে? মেহেরাব চাইলেও নিজেকে সামলে রাখতে। বেশি রিয়্যাক্ট করলে উৎসাহ ওর থেকে দূরে সরে যাবে, কিন্তু শেষ রক্ষা হলো না। রাগ কন্ট্রোল করতে না পেরে ধড়াস করে আটকে দিল রুমের দ্বার। উৎসাহ পুনরায় কেঁপে উঠল, হাত মুচড়ামুচড়ি করছে ছাড়া পাওয়ার জন্য। মেহেরাব ওর হাত এতটাই শক্ত করে ধরেছে, মনে হচ্ছে এই বুঝি হাত কবজি থেকে ছুটে এলো বলে। উৎসাহ হাত ছুটানোর চেষ্টা করতে মেহেরাব ওর হাত ছেড়ে বাহু চেপে ধরল। অশান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, রাস্তার উপরে কি করতে গিয়েছিলে? উৎসার সহজ সাবলীল উত্তর, তেষ্টা পেয়েছিল, ব্যাগে পানি ছিল না, তাই ঠান্ডা জাতীয় কিছু কিনতে গিয়েছিলাম। মেহেরাব দাঁতে দাঁত চেপে বলল, ঠান্ডা কিনতে গিয়েছিলে নাকি ছেলেদের সাথে কথা বলতে গিয়েছিলে? আজও আপনি ছেলে পেলেন কোথায়? মেহেরাব উৎসাহকে আরো কাছে টেনে নিয়ে বলল, একদম নাটক করবেন আমার সামনে। কি ভেবেছ আমি জানতে পারবো না? কে ওই ছেলে? কি হয় তোমার? এর আগে দেখেছি বলে তো মনে হয় না। উৎসাহ অবাক হলো। কোন ছেলে? কার কথা বলছে মেহেরাব? কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, আপনি কার কথা বলছেন? কোথাকার ছেলে? এই একটা কথায় মেহেরাবের মাথায় আগুন ধরে গেল। ছ্যাদ করে উঠল যেন, আরো শক্ত করে বাহু ধরে কাছে নিয়ে এলো। রাগান্বিত কণ্ঠে শুধালো, এখন চিনতে পারছো না তাই না? তখন তো দিব্যি ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে। কই, আমার সাথে তো কখনো এভাবে কথা বলনি। আমার সাথে কথা বলার সময় মনে হয় মুখ দিয়ে করলার রস ঝরে, আর বাকিদের বেলায় মধু। সত্যিকারে বলো ছেলেটাকে? উৎসাহ এবার খেপে গেল। তিরিক্ষি মেজাজে বলল, আপনি ক্লিয়ার করে বলবেন কার কথা বলছেন? আমি আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না। তা বুঝতে পারবে কেন? হেসে হেসে কথা বলার সময় তো আর হুঁশ থাকে না। উৎসাহ দ্বিগুণ ঝাড়ি দিয়ে বলল, আরে ভাই, বলবেন তো কার কথা বলছেন? আমি কোনো ছেলের সাথে কথা বলিনি। রাস্তার ওপারে কার সাথে দেখা করতে গিয়েছিলে? ওপারে তোমার কাজ কি বলো? হাতে ক্যান নিয়ে হেসে হেসে কথা বলছিলে। ছেলেটা কে ছিল বলো? শেষের কথাগুলো এক প্রকার চিল্লিয়েই বলল। উৎসাহ ভয় কেঁপে কেঁপে উঠল। ভাবতে শুরু করলো কে হতে পারে। সময় নিয়ে ভাবলো। কলেজেও তেমন কোনো ছেলের সাথে কথা বলেনি। তাহলে মেহেরাব কার কথা বলছে? খেয়াল হলো ওই দিনের ওই ছেলেটার কথা। হ্যাঁ, হাতে ক্যান নিয়ে তার সাথেই তো কথা বলছিল। ও আচ্ছা, ওই ছেলেটার কথা বলছেন। ওই ভাইয়াটা সেদিন রনি আমার হাত ধরে যখন টানাটানি করছিল, তখন ভাইয়াটা আমার হাত ওর থেকে ছাড়িয়ে আমাদের বাড়ি চলে যেতে বলেছিল। ভাইয়াটা অনেক ভালো। ওই দিন তিনি না থাকলে হয়তো আরও বাজে পরিস্থিতি হতো। কথা শেষ করে উৎসাহ সামনে তাকাতেই আটকে উঠল। মেহেরাব রেগে রক্তিম বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত করে রেখেছে, কপালে রগ স্পষ্ট দেখা যাচ্ছে। উৎসাহ মেহেরাবের এই রূপ দেখে শুকনো ঢোক গিলল। মেহেরাব তেজি কণ্ঠে বলল, ব্যাস, তোমার মুখে অন্য কোনো ছেলের প্রশংসা আমি শুনতে চাই না। তোমার মুখে শুধু একটা নামেরই চর্চা হবে, সেটা কেবল মেহেরাব মির্জা। গালি দিলেও তাকে দিবে, প্রশংসা করলেও শুধু তারই করবে, অন্য কারো না। অন্য কোনো ছেলের নাম তোমার মুখে শুনলে খুন করে ফেলবো। উৎসাহ মেহেরাবের এই রূপ দেখে ঘাবড়ে গেছে, তাই দ্বিমত পোষণ না করে মাথা নেড়ে সায় জানালো। মেহেরাব ফের বলল, এরপর তোমার আশেপাশে কোনো ছেলেকে দেখলে আগে ছেলেটাকে মারবো, তারপর তোমার ব্যবস্থা করব। মনে থাকে যেন। কথাগুলো বলেই গটগট পায়ে রুম ত্যাগ করলো উৎসাহ। নিশ্চল দৃষ্টিতে ও যাওয়ার পানে তাকিয়ে রইল। অভিমান হলো খুব।
এই চিনল মেহেরাব ওকে। সামান্য একটা ছেলের সাথে কথা বলার জন্য এই আচরণ তার। এই জন্যই সাইকোটাকে বিয়ে করতে চায়নি ও। কিন্তু ওর ভাই নামক জল্লাদটা ওর ঘাড়ে ওকে গছিয়ে দিল। সামান্য একটা ঘটনাতে এভাবে কেউ রিয়াক্ট করে? একটু তো কথাই বলেছে, প্রেম তো করেনি। প্রেম করলে নির্ঘাত ওকে কুচি কুচি করে বানের জলে ভাসিয়ে দিত। উৎসাহ এক বুক অভিমান নিয়ে বিছানায় বসলো। উল্টে পাল্টে হাত দেখছে, বা হাতটার কবজির কাছে লাল হয়ে গেছে। মিনিট 2 বাদে মেহরাব বরফ নিয়ে রুমে এলো। উৎসার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। অতঃপর ও নরম তুলতুলে হাতখানা নিজের হাতের মাঝে নিল। বেশি জোরে ধরায় জায়গাটা লালচে বর্ণ ধারণ করেছে। মেহরাব আলতো হাতে বরফ ঘষতে শুরু করলো। উৎসাহ তেতে উঠল তাতে। একটু আগে নিজেই ব্যথা দিয়ে এখন আদিক্ষেতা দেখাতে এসছে। উৎসাহ এক ঝাড়ি দিয়ে মেহরাবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। উঠে চলে আসতে আসতে বলল, জুতা মেরে গুরুদান করা লাগবে না। ভেঙচি কেটে বেরিয়ে এলো রুম থেকে। মেহরাব ও যাওয়ার দিকে তাকিয়ে রইল। ভাবলো এখন রেগে আছে, একটু পর বোধহয় রাগ ভাঙবে। মিনিট পেরিয়ে ঘন্টা পার হলো। উৎসাহ রুমে আসার কোনো লক্ষণই নেই। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মাঝে মেয়েটা কোথায় গেল? মেহরাব খুঁজতে বের হলো। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে উৎসাহ। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে বিকট শব্দে কেঁপে কেঁপে উঠছে। ভয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। তাও রুমে যাবে না। আকাশবাণী মুখ বাড়িয়ে দিল। মুহূর্তের ব্যবধানে বৃষ্টি শুরু হলো। একটু একটু করে ভিজে যাচ্ছে শরীর। তবুও উৎসার মাঝে নিজেকে বৃষ্টির ফোঁটা থেকে আড়াল করার প্রয়াস লক্ষ্য করা গেল না। ঠাটার মতো ঠায় দাঁড়িয়ে রইল। মেয়েরা পুরো বাড়ি খুঁজে ফেললো, কিন্তু উৎসাহকে পেল না। যেই জোরে জোরে বজ্রপাত হচ্ছে, এর মাঝে মেয়েটা কোথায় গেল? মেহরাব ভালো করেই জানে উৎসাহ বজ্রপাতের শব্দে ভীষণ ভয় পায়। ওই বাড়িতে থাকাকালীন বৃষ্টি হলে ওর আম্মুর রুমে বা কারোর রুমে চলে যেত। মেহরাব নিজেকেই বকছে। ইচ্ছে করলো নিজের গালে নিজেই থাপ্পড় দিতে। জানি তো মেয়েটা প্রচণ্ড অভিমানী, তাও যে কেন এমন আচরণ করলো। মাথায় এলো রিনির কথা। ভাবলো হয়তো ওর রুমে গেছে। মেহরাব ভাবির রুমের সামনে যেয়ে দরজায় নক করলো। রিমি রুমে থেকে জবাব দিল, কে? মেহরাব নরম কণ্ঠে শুধালো, ভাবি উৎসাহ কি আপনার রুমে? না তো। সত্যি নাকি আপনি আমার সাথে মজা করছেন? রিনি বেরিয়ে এলো, বলল, সত্যি ভাইয়া, উৎসাহ আমার রুমে আসেনি। মেহরাবের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। রিনি জিজ্ঞেস করলো, কেন ভাইয়া, কোনো সমস্যা? মেহরাব ইতস্তত বোধ করলো। নিজের কর্মকাণ্ডে নিজেই লজ্জিত। নতমুখে বলল, আসলে একটু রাগারাগি করেছিলাম তো, তাই আর কি। অভিমান করেছে পাগলিটা। রেনি হাসলো মেহরাবের নতমুখ দেখে। ছেলেটা বয়সে ও চেয়ে 2-3 বছরের বড় হবে। এরপরও ওকে অনেক সম্মান করে। কখনো চোখ তুলে তাকিয়ে কথা বলবে না, সবসময় নতমুখে নরম স্বরে কথা বলবে। সম্পর্কে মেহরাব ও ছোট হলেও রিনি সবসময় ওকে আপনি করেই বলে। মুখ খুলে বলল, নিচে খুঁজেছেন? হ্যাঁ, পুরো বাড়ি খোঁজা শেষ, কোথাও নেই। রিনির কপালেও চিন্তার ভাঁজ পড়ল। চট করে মনে পড়ল ছাদের কথা। উৎসাহ মাঝে মাঝেই ছাদে যায়। ও খুব একটা যায় না, কাপড় তোলার জন্য মাঝে মাঝে যায়, এই আর কি। ঝটপট উত্তর দিল, ছাদে দেখেছেন? মেহরাব মাথা নেড়ে নাকচ করলো। রিনি বলল, ছাদে গেছে মনে হয়। আমি এখনই যাচ্ছি। রিনি পেছন থেকে ডেকে বলল, রাগ কন্ট্রোল করার চেষ্টা করুন ভাইয়া। মেয়েরা রাগী পুরুষ পছন্দ করে না, তাদের কোমল কেয়ারিং পুরুষ পছন্দ। ও ছোট একটা মেয়ে, এখনো কিশোরী, আবেগ অনুভূতি বেশি। ওর সাথে রাগ দেখালে হিতে বিপরীতে হওয়ার সম্ভাবনাই বেশি। পরে দেখবেন আপনার কাছে আসার বদলে আপনার থেকে দূরে সরে যাবে। ওর সামনে যত পারা যায় ততটাই শান্ত থাকার চেষ্টা করবেন। মেহরাব পেছন ফিরে চাইল। মাথা চুলকে লাজুক স্বরে বলল, কি করব বলেন? চেয়েও মাথা ঠান্ডা রাখতে পারি না, হুটহাট মাথা গরম হয়ে যায়। তবে আপনার কথাটা মাথায় রাখবো। মেহরাব ছুটল ছাদের দিকে। ছাদের দরজায় পা রাখতেই দক্ষিণ দিকে বৃষ্টিতে ভেজা এক বৃষ্টি বিলাসী কন্যাকে আবিষ্কার করলো। গায়ে এখনো কলেজ ড্রেস। সাদা ড্রেস হওয়ায় বৃষ্টিতে ভিজে পুরো শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। হুট করে মেহরাবের মাথা গরম হলো। মেয়েটার বুদ্ধি শুদ্ধি সব কি লোপ পেয়েছে? সাদা ড্রেস পরে কেউ বৃষ্টিতে ভিজে? আশেপাশে চোখ বোলালো। দূর দূরান্তে কেউ নেই। কাউকে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধপ করে জ্বলে ওঠা রাগটা নিমিষেই মাটি করে ফেলল। নিজেকে বারবার শাসালো যে করেই হোক বইয়ের সামনে রাগ দেখানো যাবে না। এগিয়ে গেল উৎসার দিকে। আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরল।
উৎসাহ নিজের খেয়ালে মজে ছিল। আচমকা কারো স্পর্শে চমকে উঠল, ছিটকে দূরে সরে যেতে নিলে নিজেকে আবিষ্কার করলো শক্ত বন্ধনে। ঘাড় ঘুরিয়ে আলিঙ্গন করা মানুষটাকে দেখে নিল। মেহরাবকে দেখে এতক্ষণের সামলে রাখা অভিমান মাথা চাড়া দিয়ে উঠল। আলিঙ্গন থেকে মুক্তি পেতে ছোটাছুটি শুরু করলো, কিন্তু এক ফোঁটা সরতেও পারল না। মেহরাব শান্ত কণ্ঠে বলল, বৃষ্টির মাঝে ছাদে কি করছো? উৎসাহ তেড়া জবাব, টাটা থই থই করে নৃত্য পরিবেশন করছি, দেখতে পাচ্ছেন না? মেহরাব ঠোঁট বাঁকিয়ে হাসলো। মেয়েটা একদম তার কার্বন কপি। বউ সহজ সরল হলে মজা নেই। উৎসার সাথেই নিজের সাদৃশ্য পাই বলেই মেয়েটাকে ওর এত ভালো লাগে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। তা দেখবেন কেন? দেখবেন তো আমি কার সাথে কথা বলছি, হাসছি, এগুলো। আর কিছু দেখতে পারেন আপনি? মেহরাব প্রতি উত্তর করলো না, ধীর কণ্ঠে বলল, রুমে চলো। উৎসাহ ছাদ করে উঠে বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। অতঃপর মুচড়ামুচড়ি করতে করতেই বলল, আমাকে ধরছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। মেহরাব ছাড়লো তো নাই, উল্টো আরো গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল। কিছুটা ঝুঁকে উৎসার কানের সাথে ঠোঁট মেলালো, আলতো করে চুম্বন এঁকে দিল কানের লতিতে। উৎসাহ কেঁপে উঠল। বৃষ্টি ভেজা শরীর এমনিতেই ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে, তার উপর মেহরাবের উষ্ণ ছোঁয়া ওর ছোট্ট হৃদয়ে ঝড় তুলে দিচ্ছে। মেহরাব নেশালো কণ্ঠে বলল, যে অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো আমি সুপুরুষ বলে এখনো নিজেকে কন্ট্রোল করে রেখেছি। না হয় তোমার ভাষায় তথাকথিত লুচু হলে তুমি এখনো এই অবস্থায় আমার সামনে সুশীল রূপে দাঁড়িয়ে থাকতে পারতে না। মেহরাবের কথা শুনে উৎসাহ একবার নিজের দিকে তাকালো। গায়ের সাথে সেটে আছে পরনের সাদা কামিজ। ভিজে এতক্ষণ চুপচুপে হয়ে গেছে। সাদা কামিজ ভেদ করে সব স্পষ্ট বোঝাই যাচ্ছে। গায়ে ওড়নাও নেই, শুধুমাত্র ক্রস বেল্ট। নিজের হাল দেখে উৎসাহ নিজেই লজ্জা পেল। লজ্জায় গুটিসুটি মেরে গেল। মেহরাব ওর আচরণে শব্দ করে হেসে ফেলল। কি বলো, ছেড়ে দিব? উৎসাহ কোনো উত্তর করলো না। মেহরাব নিজের গায়ের শার্ট খুলে উৎসাহকে পরিয়ে দিল। নিচে সেন্ডু গেঞ্জি আছে। উৎসাহ কিছু বলল না, একটু তেড়ামিও করলো না। মেহরাব হুট করে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসার ছোট্ট নরম দেহখানা। উৎসাহ লজ্জায় আরো গুটিয়ে সেটে গেল মেহরাবের বুকের সাথে। মেহরাব এগিয়ে গেল ছাদের দরজার কাছে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পরিবেশে রোমান্টিকতার ছোঁয়া। উথাল পাথাল হাওয়া বইছে, সাথে উথাল পাথাল হাওয়া বইছে উৎসার মন আঙিনায়। সিক্ত বদনে উৎসাহ লেপ্টে আছে মেহরাবের সাথে। দুজনেই ভিজে চুপচুপে হয়ে গেছে। ঠান্ডায় উৎসাহ কেঁপে কেঁপে উঠছে খানিক বাদে বাদে। মেহরাবের নেশালো দৃষ্টি, ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসাহ তীর তীর করে কাঁপতে থাকা গোলাপের ন্যায় অধরের পানে। মেহরাবের দৃষ্টির মানে বুঝতে পেরে উৎসাহ শুকনো ঢোক গিলল। উৎসার মনের মাঝে কঠিন ঝড় বয়ে যাচ্ছে। দ্রিম দ্রিম শব্দ হচ্ছে বুকের ভেতর। মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে। মেহরাব উৎসার গালে হাত রাখলো। আলতো করে উৎসার ভেজা অধরে বুড়ো আঙ্গুল ডুবিয়ে দিল। ধীর গতিতে স্লাইড করছে ওপাশ থেকে এপাশে। উৎসাহ কেঁপে উঠে চোখ বুজে নিল। মেহরাব আঁকড়ে ধরল উৎসার কোমর। ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো উৎসার অধরের পানি। উৎসাহ চোখ বুজেও অনুভব করছে মেহরাবের বেসামাল হাতের ছোঁয়া। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে এলো। মেহরাব আঁকড়ে ধরল উৎসার অধর জোড়া। উৎসাহ যেন জমে গেল। ভেজা শরীরে মেহরাবের এমন পাগলামো ও ছোট্ট হৃদয় নাড়িয়ে দিচ্ছে। উৎসাহ নিজেকে সামলাতে আঁকড়ে ধরল মেহরাবের বুকের কাছের শার্ট। মেহরাব উৎসার সাড়া পেয়ে আরেকটু ঘনিষ্ঠ হলো। বাহিরের শীতলতায় ছেয়ে গেলেও কক্ষের ভেতরে উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে। মেহরাব কিছুক্ষণ বাদে ওষ্ঠ ছেড়ে এক ঝটকায় পাজা কোলে তুলে নিল উৎসাহকে। হঠাৎ আক্রমণে উৎসাহ ঘাবড়ে যেয়ে মেহরাবের গলা জড়িয়ে ধরল। উৎসাহকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে দুই হাতে ভর দিয়ে ঝুঁকে এলো উৎসার ওপর। মেহরাব এগিয়ে আসবে এমন সময় উৎসাহ হাঁচি দিয়ে উঠল। বেচারির সর্দি লেগে গেছে। মেহরাব ঘোর থেকে বেরিয়ে এলো। এতক্ষণ যেন নেশার ঘোরেই ছিল। নিজে সরে এলো। এক টানে উৎসাহকে উঠিয়ে বসিয়ে দিল। একের পর এক হাঁচি দিয়েই চলেছে উৎসাহ। মেহরাব কাবার্ড খুলে এক সেট কাপড় হাতে ধরিয়ে উৎসাহকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। যাওয়ার আগে বারবার সতর্ক করলো বেশি ভিজতে না, তাড়াতাড়ি বের হতে। নিজের দিকে তাকিয়ে দেখলো ওর শরীরও ভেজা। একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে বিছানা চাদর চেঞ্জ করতে নিল। উৎসাহ ভেজা শরীর নিয়ে বিছানায় ওঠায় চাদর ভিজে গেছে। ঝটপট হাতে বিছানা ঠিক করলো। উৎসাহ ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। একটু আগে ঘটা ঘটনাগুলো মনে করতেই আটকে উঠে ঠোঁট দিয়ে জিভ ভেজালো। মেহরাবের বেসামাল আচরণে নিজেকে সামলাতে পারেনি, না বুঝেই সায় দিয়েছে। এখন নিজেরই লজ্জা লাগছে। এর মাঝে বাহির থেকে মেহরাব হাঁক ছাড়ল।
এতক্ষণ কি করছো? তাড়াতাড়ি বের হও, না হয় জ্বর চলে আসবে। উৎসা ভাবনা বাদ দিয়ে ঝর্ণা ছাড়লো। ঝটপট শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। উৎসা বেরিয়ে এসে খেয়াল করলো মেহরাব তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে। ওকে বিছানায় বসিয়ে দিয়ে দ্রুত হাতে তোয়ালে চালালো ও চুলের ভাঁজে। উৎসা মেহরাবের দিকে তাকালো। নিজে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে সেটা কিছু না, এদিকে ওকে ধমকাধমকি করছে। তার সমস্ত খেয়াল উৎসার দিকে। উৎসা মেহরাবকে থামিয়ে দিয়ে বলল, আমি চুল মুছে নিচ্ছি, আপনি চেঞ্জ করতে চান, না হয় আপনার সর্দি লেগে যাবে। মেহরাব ব্যস্ত ভঙ্গিতে চুল মুছিয়ে দিতে দিতেই বলল, তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার এসবে অভ্যাস আছে। উৎসা ভেঙচি কাটলো। এই জন্যই বলে কারো ভালো করতে নেই। ভেঙিয়ে বলল, আমার অভ্যাস আছে। মেহেরাব ওর দিকে তাকাতেই চুপ মেরে গেল। আর কিছু বলল না। গভীর রাত, ঘুমে মগ্ন সবাই। বেঘুরে ঘুমোচ্ছে উৎসা। আশেপাশে কোনো খেয়ালই নেই। খুব কাছ থেকে ভেসে আসছে কারো গোঙানোর শব্দ। উৎসার কানে এসে বাড়ি খেলেও পাত্তা দিল না, কিন্তু বারবার একই শব্দ পেয়ে ঘুম হালকা হলো। নিজেকে আবিষ্কার করলো গরম উত্তপ্ত উপত্যকায়। শরীর জ্বলে উঠল। উৎসা ফট করে উঠে বসতে চাইলো, কিন্তু ব্যর্থ হলো। মেহরাব ওকে শক্ত আলিঙ্গনে বেঁধে রেখেছে। এই লোকের এই এক সমস্যা, ওকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে না ধরলে নাকি তার ঘুম হয় না। আর এদিকে এইভাবে উৎসার এভাবে কেউ সাপের মতো পেঁচিয়ে রাখলে ঘুম হয় না। তাও এখন নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছে। দৃষ্টি গিয়ে আটকালো মেহরাবের ঠোঁটের ওপর। তীর তীর করে কাঁপছে ঠোঁটজোড়া, সাথে বিড়বিড় করে কিছু বলছে। উৎসার ভ্রু কুঁচকে এলো। এর আগে কখনো মেহরাবকে ঘুমের ঘোরে বিড়বিড় করতে দেখেনি। হাতের উল্টো পিঠ ছোয়ালো মেহরাবের কপালে, সাথে সাথে আটকে উঠল। গা প্রচণ্ড গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। উৎসার মাথা কাজ করলো না। মেহরাব শীতে কাঁপছে। উৎসাকে নিজে আরো কাছে টেনে নিচ্ছে। উৎসা বিচলিত হলো, দিশেহারা লাগছে নিজেকে। কি করবে ভেবে পাচ্ছে না। রিনির কথা মনে পড়ল। ওকে ডেকে আনলে ও নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবে। উৎসা নিজেকে মেহরাবের হাতের বাঁধন থেকে ছাড়াতে চাইলো, কিন্তু পারল না। মেহরাব শক্ত করে ধরে রেখেছে। উৎসা ভেবে পায় না এই অসুস্থ শরীরে এ লোকের গায়ে এত জোর এলো কিভাবে। মেহরাবের হাতে ধাক্কা দিয়ে বলল, এই যে শুনছেন, ছাড়ুন। মেহরাব জ্বরের ঘোরেই বলল, কেন? কোথায় যাবে? আপুকে ডেকে আনি, আপনার জ্বর এসেছে। মেহরাব ছাড়া তো দূর, আরো শক্ত করে ধরে বলল, কাউকে ডাকতে হবে না, আমার কিছুই হয়নি। তুমি শুধু এভাবে থাকো, তাহলেই হবে। উৎসা মেহরাবের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিল। এভাবে পাগলামো করবেন না প্লিজ, আমি ছাড়ুন, আমি আপুকে ডেকে আনি। হুম, তুমি আমায় রেখে চলে যাবে? আমি কোথাও যাব না, শুধু আপুকে ডেকে আনবো। তুমি আমায় বোকা পেয়েছো? আমি তোমায় ছাড়ি আর তুমি আমায় ফাঁকি দিয়ে চলে যাও। ওটি হচ্ছে না। মেহরাবের পাগলামোর কাছে উৎসাকে হার মানতেই হলো। অন্য সময় এমন পাগলামো করলে উৎসা খুশি হতো, কিন্তু এখন খুশি হচ্ছে না। এমন কেউ করে? ঠোঁট উল্টে বসে রইল উৎসা। মেহরাব ওকে এক বিন্দু ছাড়তে নারাজ। ধীরে ধীরে ওর গায়ের তাপমাত্রা আরো বাড়ছে। উৎসার কপালে চিন্তার ভাঁজ। কি করবে ও? মনে পড়ল ও ছোটবেলার কথা। ও জ্বর হলে তনয় বেগম মাথায় জলপট্টি দিয়ে দিতেন, এতে কিছুটা তাপমাত্রা কমে আসতো। উৎসা ভাবলো এখন আপাতত এটাই করুক, সকাল হলেই কাউকে ডেকে আনবে। মেহরাব ততক্ষণে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। উৎসা চুপি চুপি ওর হাত ধরল। বাঁধন কিছুটা শিথিল হয়েছে। নিজেকে ছাড়িয়ে উঠে গেল। মগে করে পানি এনে মেহরাবের মাথায় জলপট্টি দিল। আধা ঘন্টা দেওয়ার পরও তাপমাত্রা কমার নাম নেই, উল্টো জ্বর তরতর করে বাড়ছে। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে এলো। চিন্তার বিষয়, মেহরাবকে নড়াবে কি করে? শক্তপোক্ত জিম করা পুরুষকে নড়ানো কি এতই সহজ? উৎসা মৃদু স্বরে মেহরাবকে ডাকছে। ছেলেটা কোনো মতে চোখ টেনে খুলল। জ্বরে ঘুরে তাকাতেও পাচ্ছে না। ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? উৎসা বলল, এদিকে মাথা ঘোরান, মাথায় পানি দিব। মেহরাব কথা বাড়ালো না, ভদ্র ছেলের মতো উৎসার কথা শুনল। উৎসা এক মনে মেহরাবের মাথায় পানি দিচ্ছে। খানিকক্ষণ পর জ্বর কিছুটা কমলো, কিন্তু শরীর এখনো গরম। উৎসা ফের মেহরাবকে ডাকলো। কি? উৎসা মিনমিনে কণ্ঠে বলল, টি শার্টটা খুলুন, শরীর মুছিয়ে দিব। এই অসুস্থ শরীরেও মেহরাব দুষ্টু হাসলো। দুষ্টুমির ছলে বলল, ছি ছি বউ, তুমি আমার অসুস্থতার সুযোগ নিতে চাইছো? একটু তো শরম রাখো। এই বেশি কথা বলবেন না তো, অসুস্থ শরীর নিয়েও তার মজা করতে হবে। যেটা বলছে সেটা করুন তাড়াতাড়ি। মেহরাব কোনো মতে উঠে বসলো। টি শার্ট খুলতে গেলে ঢলে পড়তে নিল। উৎসা পড়ার আগেই ধরে ফেলল, পুনরায় শুয়ে দিল।
গামছা ভিজিয়ে শরীর মুছে দিল। এতে কিছুটা কাজ হলো, তাপমাত্রা অনেকটাই কমেছে। এখন কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে পারলে ভালো হতো, কিন্তু ওষুধ পাবে কোথায়? উৎসাহ সন্ধানী দৃষ্টি চালালো রুম জুড়ে। চোখ পড়ল ড্রেসিং টেবিলের ড্রয়ারের দিকে। কয়েকদিন আগে মেহরাব সেখান থেকে ব্যান্ডেজ বের করে ওর হাতে লাগিয়েছিল, তাহলে হয়তো সেখানে ওষুধ থাকতে পারে। খুঁজে দেখলো ওষুধের বক্স আছে কিনা। একটু খুঁজতে ওষুধের বক্স পেয়ে গেল। উৎসাহ খুশি হলো। চওড়া হলো ঠোঁটের কোণের হাসি। ঝটপট নিচে ছুটল। রান্নাঘরে এসে স্যুপ রান্নার প্রস্তুতি নিল। এই অসুস্থ শরীরে হালকা কিছু হলেই ভালো হবে। তাড়াহুড়ো করে রান্না শেষ করে রুমে আসলো। রুমে ঢুকতেই নজর গেল বিছানার সাথে হেলান দিয়ে বসে থাকা মেহরাবের দিকে। জোর জবরদস্তি করে টেনে চোখ খুলে রেখেছে, তাকিয়ে আছে দরজার দিকে। উৎসাহ যতদূর মনে পড়ে ও যাওয়ার সময় মেহরাব ঘুমিয়েছিল। দ্রুত পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। সুপের বাটিটা বিছানার পাশের টেবিলে রেখে উৎকণ্ঠা হয়ে হাত চালালো মেহরাবের কপালে। চিন্তিত ভঙ্গিতে বলল, এই অসুস্থ শরীরে আপনি উঠে বসেছেন কেন? মেহরাব গাল ফুলালো, ঠোঁট উল্টে বলল, তুমি আমায় ভালোবাসো না বউ? একটু ভালোবাসো না? উৎসাহ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, হঠাৎ এমন কথা বলছেন? তুমি আমায় ফেলে চলে গেলে একটু বুক কাঁপলো না তোমার? তুমি আমায় একটু ভালোবাসো না? উৎসাহ হাসলো মেহরাবের মিষ্টি অভিযোগ শুনে। এক চামচ স্যুপ তুলে মেহরাবের মুখের সামনে ধরে বলল, হাঁ করুন। মেহরাব হাতও করলই না, উল্টো উৎসাহের কোমর আঁকড়ে ধরল। চঞ্চল কণ্ঠে বলল, আমি তোমায় কোথাও যেতে দিব না, আর এক মুহূর্তের জন্য ছাড়বো না তোমায়। ঠিক আছে, যেতে দিতে হবে না, এখন হাঁ করুন। হুম, তুমি আমার কথা শোনোনি, আমায় রেখে চলে গেছো। আমি খাবো না, কিছুতেই খাবো না। উৎসাহ বলল, এমন পাগলামো করে না, আমি প্রমিস করছি আর কোথাও যাব না। তাও আপনি হাঁ করুন প্লিজ। হুম, তুমি চলে যাবে, আমি তোমায় যেতে দিব না। মেহরাব মানতে নারাজ। ও কোনো মতেই হাঁ করবে না। উৎসাহ বহু কষ্টে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো। একটু একটু করে উৎসাহ খাইয়ে দিচ্ছে। মেহরাব বাচ্চা ছেলের মতো খাচ্ছে। ওর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে 5-6 বছরের বাচ্চা ছেলে বাহানা করছে। কখনো নাক সিটকাচ্ছে তো কখনো ঝালিয়ে হু হা করছে। মেহরাবের আচরণে উৎসাহ হাসি পেল, তবে হাসলো না। এখন গম্ভীর মুখে না থাকলে মেহরাব আবার এদিক সেদিক করবে। খাওয়ানো শেষ হলে উৎসাহ মেহরাবকে ওষুধ খাইয়ে দিল। উঠতে নিলে মেহরাব খপ করে আঁকড়ে নিল ওর কোমর। উৎসাহ হঠাৎ আক্রমণে থতমত খেয়ে গেল। মেহরাব বাচ্চাদের মতো করে বলল, আমি আর ছাড়ছি না তোমাকে। বাটিটা রেখে আসি। দরকার নেই, এখানেই থাকো। উৎসাহ আর উপায় পেল না। মেহরাবের পাগলা মতোই কিছুটা স্বস্তি লাগছে। ওর আজকের আচরণে উৎসাহের মনে অন্যরকম অনুভূতি হচ্ছে, ভালো লাগা কাজ করছে। মেহরাব মুখ গুজে দিল উৎসাহের গলদেশে। উৎসাহ কেঁপে কেঁপে উঠল। মুহূর্তের ব্যবধানে মেহরাব ঘুমের দেশে তলিয়ে গেল। ওর গভীর নিঃশ্বাস আছড়ে পড়ছে উৎসাহের ঘাড়ে। শির দ্বারা বেয়ে শিহরণ বয়ে যাচ্ছে। কখন যে উৎসাহ চোখ লেগে গেল ও নিজে বুঝল না। দুদিন মেহরাবের অত্যাচারে অত্যাচারিত হয়ে উৎসাহ বেচারির অবস্থা নাজেহাল। 1 মিনিটের জন্য মেহরাবকে রেখে কোথাও নড়ার সুযোগও পাচ্ছিল না। মেহরাব ওকে কোথাও যেতেই দেয়নি। একদম বাচ্চাদের মতো আচরণ যাকে বলে। যেমন বাচ্চারা অসুস্থ হলে মাকে ধরে রাখে, তেমনি মেহরাব ওকে আটকে রেখেছিল। পারে না উৎসাহকে নিজের সাথে বেঁধে রাখে। যদিও সেই পরিকল্পনাও করেছিল, কিন্তু উৎসাহ চোখ রাঙানো দেখে আর কথা বাড়ায়নি, চুপ মেরে গেছে। বেচারিকে সারাদিন ওর পাশে বসে থাকতে হয়েছে। উৎসাহ পারে না, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করে। মেহরাবের পাগলামো সব সীমা পার করে ফেলেছে, তবুও বেচারি দাঁতে দাঁত চেপে সহ্য করছে। উৎসাহ একটু রুম থেকে বের হলেও মেহরাবের মনে হয়েছে এই বুঝি উৎসাহকে রেখে চলে যাচ্ছে। 2 দিনে উৎসাহ রুমের বাহিরে ভুলেও এক পা রাখতে পারেনি। মেহরাবের সকল সেবা যত্ন উৎসাহ নিজেই করেছে। ঘন্টায় ঘন্টায় মাথায় পানি দেওয়া, কপালে জলপট্টি দেওয়া, গা মুছিয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া, সবই উৎসাহ একা হাতে করেছে। সালিহা বেগম ওকে সাহায্য করেছে। এই যেমন কি কি করতে হবে সেগুলো বলে দিয়েছে। খাবার রুমে এসে দিয়ে গেছে। আর রিনি তো মেহরাবের পাগলামো দেখে উৎসাহকে ইচ্ছে মতো খুঁচিয়েছে। উল্টোপাল্টা কথা বলে ওকে লজ্জা দিয়েছে। রীতিমতো টিটকিরি করেছে। উৎসাহ বেচারিকে একদিকে মেহরাবের অত্যাচার, আরেকদিকে রিনির খোঁচা সহ্য করতে হয়েছে। উৎসাহ 2 দিনেই অক্লান্ত পরিশ্রমের ফলে মেহরাব এখন পুরোপুরি সুস্থ, জ্বর একটুও নেই। আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মেহরাব। শার্টের বোতাম লাগাচ্ছে। রেডি হওয়ার মাঝে আর চোখে বারবার দেখছে ঘুমন্ত প্রেয়সীকে। বাচ্চা একটা মেয়ে, ঠোঁট উল্টে কোলবালিশ জড়িয়ে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে।
কোলবালিশটাকে দেখে মেহরাবের কাছে কেন যেন ওর সতীন সতীন ফিল আসতেছে। মনে হচ্ছে উৎসাহ কোলবালিশ না, অন্য কোনো ছেলেকে জড়িয়ে আছে। মেহরাবের ইচ্ছে করলো কোলবালিশটাকে মেরে ভর্তা বানিয়ে ফেলতে। যেভাবে এর আগে উৎসাহের পেছনে লাগা ছেলেগুলোকে মেরে ভর্তা বানিয়েছে, ঠিক সেই রকম ভাবে। কই, ওকে তো এত নিবিড়ভাবে জড়িয়ে ধরে না, উল্টে ওকে পালে ঠেলে সরিয়ে দেয়। নিজে তো জড়িয়ে ধরেই না, মেহরাব ধরতে গেলেও ছ্যাক করে উঠে। মেহরাব টাই বাঁধতে বাঁধতে একবার উৎসার দিকে তাকালো, অতঃপর ঘড়ি দেখলো। উৎসার কলেজের টাইম হয়ে যাচ্ছে, কিন্তু মেহরাব ওকে ডাকবে না। বাচ্চা মেয়েটা দুদিন যাবৎ ওর অনেক সেবা করেছে, আজকে আর কলেজ যাওয়ার দরকার নেই, রেস্ট করুক। মেহরাব রেডি হওয়ার শেষে ঘড়ি পড়তে পড়তে উৎসার দিকে এগিয়ে গেল। এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে মেয়েটা, পরনে জামা কুঁচকে গেছে, কোমরের পাশটা সরে গেছে। উৎসার উন্মুক্ত মেদহীন পেট বেরিয়ে আছে। মেহরাব বেসামাল হতে গিয়েও নিজেকে সামলে নিল। মেয়েটা ঘুমোচ্ছে এখন, আর জ্বালানো ঠিক হবে না। ওর যন্ত্রণায় 2 দিন ঠিকমতো ঘুমাতেও পারেনি। মেহরাব উৎসার কোমর অবধি নেমে যাওয়া চাদরটা গলা অবধি টেনে দিল। ছোট চুলগুলো মুখের ওপর নেমে এসেছে। বিরক্তিতে উৎসাহ মাঝে মাঝে চোখ মুখ কুঁচকে ফেলছে। মেহরাব হাসলো উৎসার কাণ্ডে, ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিল। এতে উৎসাহ কিছুটা নড়ে চড়ে উঠল। মেহরাব উৎসার মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা ওর হাত মাথা থেকে সরিয়ে বুকে জড়িয়ে ধরল আবেশে। মেহরাব কিছুটা চমকে উঠল। মুহূর্তের ব্যবধানে উৎসাহ আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। মেহরাব সতর্কতার সহিত হাতখানা ছাড়িয়ে নিল, অতঃপর ঝুঁকে উৎসার কপালে চুমু এঁকে দিয়ে ব্লেজার হাতে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে একবার তার মিষ্টি বউটাকে দেখতে ভুলল না। উৎসার ঘুম ভাঙল 10টা নাগাদ। আড়মোড়া ভেঙে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে মেহরাবকে না পেয়ে অবাক হলো। মানুষটা গেল কোথায়? সুস্থ হতে না হতেই আবার কোথায় হাওয়া হয়ে গেল। ওয়াশরুমের দিকে তাকালো, না সেখানে কেউ নেই। উঠে বেলকুনিতে উকি ঝুঁকি দিল, সেখানেও নেই। উৎসার ভ্রু কুঁচকে এলো। এত সকাল সকাল মেহরাব কোথায় গেল? চোখ পড়ল ঘড়ির দিকে। উৎসার মাথায় হাত, ঘড়িতে 10টা বেজে 7 মিনিট। এত বেলা হয়ে গেল, ওকে কেউ ডাকলো না। আজকেও কলেজ মিস গেল। উৎসাহ ফ্রেশ হয়ে নিচে নামলো, দেখলো রিনি টেবিল গোছাচ্ছে। এগিয়ে গেল ওর কাছে। উৎসাহকে দেখে রিনি খোঁচা দিয়ে বলল, মহারানীর ঘুম ভাঙলো তবে? বর ছাড়লো তোকে? আমি তো ভাবলাম আরো 2 দিন দৌড় দিয়ে থাকবি, রুম থেকে বেরিয়ে হবি না। উৎসাহ ভেঙচি কেটে বলল, এমনভাবে বলছো যেন আমি তোমার দেবরের সাথে রোম্যান্স করতে রুমে ছিলাম। উনি অসুস্থ ছিল বলে ওনার কাছে ছিলাম। রিনি উৎসার কাঁধে হালকা ধাক্কা দিয়ে রসিয়ে রসিয়ে বলল, আমরা কি বুঝি না ভেবেছ? অসুস্থতা তো জাস্ট বাহানা ছিল, আসল কারণ তো ছিল। একটু থেমে পুনরায় বলল, থাক, বললাম না, তুই আবার লজ্জা পাবি। লজ্জার বাকি রেখেছো কিছু? বেশরম দেবরের বেশরম ভাবে, দুটো একদম একই দলের। আমি আর আমার ভাইয়া ভালো? হ্যাঁ, ভালো নমুনা তো দেখতেই পাচ্ছি। তবে একটা সত্যি কথা কি জানিস? উৎসাহ উৎসুক হয়ে শুধালো, কি তাড়াতাড়ি বলো। আমার পাগল দেবরটা তোকে ভীষণ ভালোবাসে। কথাটা শুনে উৎসাহ মুখ ভেঙচি কাটলো। মুখ বাঁকিয়ে বলল, ভালোবাসে না ছাই, সব আমাকে জানানো পায় তারা। আমি ওনাকে চিনি না বুঝি? রিনি উৎসার মাথায় গাঁটটা মেরে বলল, তুই চিনেছিস? তোর ভাইয়া আমায় এত ভালোবাসে, তবু কখনো এতটা পাগলামো করতে দেখিনি যতটা মেহরাব এই 2 দিন তোর জন্য করেছে। তোকে এক মুহূর্তের জন্য ছাড়নি, তুই যদি ওকে ছেড়ে যাস সেই ভয়ে। যে মানুষটা নিজের অসুস্থ অবস্থায় তোকে আঁকড়ে রেখেছে, সে যে তোকে ভালোবাসে না, এটা আমি মানতে পারবো না। উৎসাহ কথাগুলো আমলেও নিল না, এক প্রকার ইগনোর করে বলল, শুধু দেবরের প্রশংসাই করবে নাকি আমায় কিছু খেতেও দিবে? রিনি ব্যস্ত হাতে খাবার বাড়তে বাড়তে বলল, বস দিচ্ছি। খাবার বেড়ে উৎসার সামনে দিতে উৎসাহ জিজ্ঞেস করলো, আমি যে এত বেলা অবধি ঘুমালাম, ডাকলে না কেন? আজকেও কলেজ যেতে পারলাম না। শেষের কথাগুলো মন খারাপ করে বলল। রিনি উত্তর করলো, আপনার সাহেবের করা নিষেধাজ্ঞা আপনাকে যেন না ডাকি। 2 দিন আপনি তার সেবা করেছেন, তাই রেস্ট নিতে বলেছে। না ডাকার জন্য ছোটখাটো একটা হুমকিও দিয়েছে। এসব ওনার পাগলামো কথাবার্তা। এরপরও বলবি আমার দেবর তোকে ভালোবাসে না? উৎসাহ খেতে খেতে জবাব করলো, আলবাত বলবো, 100 বার বলবো। রিনি ওর মাথায় চাপড় দিয়ে রান্নাঘরে চলে গেল। উৎসাহ খাওয়া শেষ করে রুমে এলো। রুমে ঢুকতেই কানে বাজলো ফোনের রিংটন।
কেউ কল দিচ্ছে। উৎসাহ বিছানার পাশের টেবিলে অবহেলায় পড়ে থাকা ফোনটা তুলে নিল। ফোনের স্ক্রিনে জলজল করছে মাই লাভিং হাজব্যান্ড। উৎসাহের ভ্রু কুঁচকে এলো। ও তো নাম্বার সেভ করেনি, তাহলে কি করলো? মেহেরাব। ভাবনার মাঝেই কলটা কেটে গেল। সেকেন্ডের ব্যবধানে পুনরায় নতুন উদ্যমে বেজে উঠল ফোন। উৎসাহ সাথে সাথে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর। ঘুম ভেঙেছে মহারানী? মহারানী। মেহেরাবের এরূপ সম্বোধনে উৎসাহ হৃদয় জুড়ে শীতলতা ছেয়ে গেল। মৃদু কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। অতঃপর খানিকক্ষণ দুজনের মাঝে নীরবতা। উৎসাহ এবার নিজেই জিজ্ঞেস করলো, আপনি কোথায় গিয়েছেন? অফিসে? হ্যাঁ। উৎসাহ অভিমানী কণ্ঠে অভিযোগ করলো, এই অসুস্থ শরীরে যাওয়ার খুব কি দরকার ছিল? আরও একটা দিন রেস্ট নিলে কি হতো? উৎসাহের অভিমানী কণ্ঠে মেহেরাবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এতদিনে মেয়েটা তার সাথে মানিয়ে নিতে পারল। তবে দুষ্টুমির ছলে বলল, আমারও ইচ্ছে করছিল না বউয়ের আদর সেবা যত্ন ছেড়ে আসতে, কিন্তু কি করব বলো, বাবা আর ভাইয়া মিলে অফিস সামলাতে হিমশিম খাচ্ছে, তাই আসতেই হলো। খেয়েছেন? হ্যাঁ, তুমি? এই তো মাত্র খেয়ে আসলাম। আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন? আজকেও ক্লাস মিস গেল। মেহেরাব ধীর কণ্ঠে বলল, তোমার ঘুমন্ত মায়াবী মুখখানা দেখে ডাকতে ইচ্ছে করলো না, তাই ডাকিনি। এই দুদিন আমার সেবা করে ভালো মতো ঘুমাতে পারোনি, তাই আজকের দিনটা রেস্ট নাও, কালকে থেকে রেগুলার যেও। আরও টুকটাক কিছু কথা হলো দুজনের মাঝে। ইদানিং উৎসাহ আর মেহেরাবের সম্পর্কটা অনেকটাই স্বাভাবিক হয়েছে। উৎসাহ ধীরে ধীরে নিজেকে মেহেরাবের সাথে মানিয়ে নিচ্ছে। শুক্রবার দিনটা সবারই ছুটি থাকে, সেই মতে উৎসাহদের বাড়িতে চলছে জমজমাট আয়োজন। মেহেরাবদের বাড়ির সবাই আসবে এই বাড়িতে। সবার আজকে দাওয়াত। হুট করে মেয়েটার বিয়ে হয়ে গেল। এরপর এদিক সেদিক ব্যস্ততায় দুই পরিবারের সেভাবে দেখা সাক্ষাৎই হয়নি। দুই পরিবারের মিল ঘটাতে এই আয়োজন। উৎসাহ সকাল সকাল বাবার বাড়ি এসে উৎফুল্ল মেজাজে আছে। ওর মনে হচ্ছে কত বছর বাদে নিজের রুমটায় পা রাখলো, কিন্তু বেশি দিন হয়নি ও এ বাড়ি এসে গেছে। তবুও মনে হচ্ছে জনম জনমের দূরত্ব। বাড়িতে পা রেখে আগে বাবার কাছে ছুটেছে। বাবা পাগল মেয়েকে পেয়ে উজ্জ্বল সাহেবও মেয়েকে বুকে জড়িয়ে নিয়েছেন। তার একমাত্র কলিজার টুকরো মেয়ে। ছেলেটার প্রতি তার এত ভালোবাসা নেই যতটা না মেয়ের প্রতি আছে। বরাবরই মেয়েকে আগলে রেখেছেন। ছেলে গোল্লায় যাক, কিন্তু মেয়ের গায়ে একটাও আঁচড় আসতে দেননি। উৎসাহ বাবার হাত ধরে বাহিরে আসলো। সেই দৃশ্য দেখে মিজান সাহেব অভিমানী কণ্ঠে বলে উঠলেন, এখন বাবাকে পেয়ে আমায় ভুলেই গেছিস তাই না মা? এই বাবাকে আর বাবা বাবা লাগে না, না? মিজান সাহেব অভিমানী কণ্ঠে উৎসাহ হাসল। কাছে যেয়ে আরেক হাতে মিজান সাহেবের হাত জড়িয়ে বলল, ভুলবো কেন? এই বাড়িতে আমার এক বাবা, ওই বাড়িতে আরেক বাবা, দুটো বাবাই আমার। তিনজনে একসাথে হেসে দিল। উজ্জ্বল সাহেব মিজান বসলেন ড্রয়িং রুমের সোফায়। দুজন বেয়ায় কিছুক্ষণের ব্যবধানে মজে উঠলেন আড্ডায়। ওনাদের দেখে বোঝার উপায় নেই দুজনেই এই প্রথম পরিচয়। এর আগে টুকটাক কথা হলেও সেভাবে আলাপ হয়নি। উৎসাহ গেল রান্নাঘরে মায়ের কাছে। তনয় বেগম রান্না করছেন। হেল্পিং হ্যান্ড মেয়েটা তার হাতে হাতে সাহায্য করছে। উৎসাহ মায়ের সাথে কুশলাদি বিনিময় করে বের হলো। আশেপাশে মেহেরাবের দেখা নেই। উনি আবার কোথায় গেলেন? খেয়াল করলো উপরে তিয়াসের রুম থেকে হাসির শব্দ আসে। দুই বন্ধুর শুরু হয়ে গেছে। উৎসাহ তিয়াসের রুমের সামনে যেয়ে গলা ঝাড়া দিল। তিয়াস মেহেরাবের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। দরজার কাছ থেকে আওয়াজ পেয়ে সেদিকে তাকালো। আদরের বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো। কাছে এসেই মাথায় গাঁটটা মারল। কি রে পেতনি, কেমন আছিস? উৎসাহ অভিমানী কণ্ঠে অভিযোগ তুলল, আমাকে তো ভুলেই গেছো বন্ধুকে পেয়ে। তোমার একমাত্র বোন যে এসেছে সে খেয়াল আছে তোমার? তোর মতো পেতনির খবর নেওয়ার সময় আছে আমার? তাও বল কেমন আছিস? উৎসাহ কোমরে হাত গুজে বলল, পাথরের গলায় ঝুলিয়ে জিজ্ঞেস করছো কেমন আছি? তিয়াস ভুরু কুচকে বলল, বাই এনি চান্স তুই কি নিজেকে মুক্তোর মালা ভাবছিস? তাহলে তোর ধারণা ভুল বনু। তোকে দেখে শেওড়া গাছের পেতনি ছাড়া আর কিছুই লাগে না। উৎসাহ খেপে গেল। তিয়াসের চুল টেনে ধরে বলল, আমি পেতনি? পেতনি তোমার বউ। এই একদম আমার বউকে পেতনি বলবি না। আমার বউ একদম পরীর মতো। পরিদের তো খেয়ে দিয়ে কাজ নেই। তোমার মতন হনুমানকে তারা বিয়ে করতে যাবে কোন দুঃখে শুনি? তিয়াস ভাব নিয়ে বলল, করবে করবে, দেখে নিস।
উৎসাহ ভেঙচি কাটলো। তিয়াস এবার মেহেরাবকে জিজ্ঞেস করলো। বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? মেহেরাব একবার আর চোখে উৎসাহের দিকে তাকালো। উৎসাহ মেহেরাবের দিকেই তাকিয়ে আছে। পেতনি কপালে ঝুটলে আর কেমন জীবন কাটতে পারে বলো বন্ধু? মেহেরাব উদাস করুণ কণ্ঠে বলে উঠল কথাগুলো। মনে হচ্ছে বেচারার কতই না দুঃখ। তিয়াস ওর সাথে তালে তাল মিলিয়ে বলল, এই জন্যই তোকে বারবার বলেছিলাম পেতনি ঘাড়ে নিস না। শুনেছিস আমার কথা? এখন বোঝো মজা। মেহেরাব উত্তর করলো, কি করবো বলো, আমার তো আবার দয়ার শরীর, কারো কষ্ট দেখতে পারি না। উৎসাহ রেগে মেগে তাকিয়ে আছে মেহেরাবের দিকে। এর অর্থ হলো, আপনাকে একবার বাগে পাই, তারপর আমি দেখাচ্ছি মজা। রাগে নাকের পাটা ফুলে ফেপে উঠছে। মেহেরাব ভীতু চোখে তাকালো। বেশি বলে ফেললো না তো? উৎসাহ মুখ ঝামটা দিয়ে চলে গেল। উৎসাহ চলে যেতে মেহেরাব তড়িঘড়ি করে বলল, বন্ধু, বেশি বলে ফেললাম নাকি? বউ আমার অমন মুখ ঝামটা দিল কেন? কি করবে এখন? তিয়াস গা ঝাড়া দিয়ে ঝরঝরে কণ্ঠে বলল, বেশি কিছু করবে না, তোকে সপ্তাহখানেক বউ ছাড়া থাকতে হবে এই আর কি। আমি বনুকে চিনি তো, এর কম হবার না, বেশি হলে হতে পারে। মেহেরাব করুণ দৃষ্টিতে চাইল তিয়াসের পানে। তিয়াস সেসবে মোটেও পাত্তা দিল না। শেষ বাজাতে বাজাতে চলে গেল। পেছনে পড়ে রইল বেচারা মেহেরাব। কেন যে বউ আর শালার ঝগড়ায় ঢুকতে গেল? নিজের গালে নিজেই থাপ্পড় বসাতে ইচ্ছে করছে এখন। এমনি নিষ্ঠুর একটা বউ পেয়েছে, মায়া দয়া নেই বললেই চলে। তার মধ্যে এমন করলে মেহেরাব থাকবে কি করে? একটা না দুটো না, পুরো 7 দিন দেখা যাবে। এই 7 দিনে বইয়ের অভাবে শুকিয়ে যাবে সে।